নিউজের ফলে যে আসলে প্রদীপ বা লেফটেন্যান্ট কর্নেল সাইদ তারা ব্যক্তিগতভাবে হত্যা করছেন ঠিকই, কিন্তু পেছন থেকে নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা নিজে, প্রধানমন্ত্রী নিজে নির্দেশদাতা, বর্তমান ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী। এবং সেটাই আমরা আজকে নিউজে আমরা দেখিয়েছি এবং প্রমাণ করেছি। সেটা একটা প্রমাণ হলো, শেখ হাসিনা কদিন আগে পার্লামেন্টে এক বক্তব্যে বলেছেন যে শুধু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলেই চলবে না, পুলিশের নিরাপত্তার দিকটাও দেখতে হবে, তারা যা করছে আমার নির্দেশেই করছে। তার মানে শেখ হাসিনা কথা বলেছেন কথা মতোই করছে, পুলিশ যা করছে কথা মতোই করছে। কার কথা মতো চলছে? আপনার আমার তো না। তার মানে কথা মতো মানে প্রধানমন্ত্রী কথা মতো চলছে। তার মানে তিনি মেনে নিচ্ছেন যে পুলিশ যে হত্যাকাণ্ড চালাচ্ছে সেটা এই ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। কাজে যখন রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হয়ে যাবে, এবং পরবর্তীতে আমরা কি দেখলাম, আমির রহমান শুধু যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার তাই নয়, তিনি সাবেক মন্ত্রী। আর তৃতীয়ত তিনি আপনারা জানেন যে সম্ভবত 14 দলের সমন্বয়ক, এর আগে যেটা রাফিন সাহেব ছিলেন, রাফিন সাহেব মারা যাওয়ার পরে আমির হোসেন আহমদ 14 দলের সমন্বয়ক, এবং 14 দলের সরকার কিন্তু ক্ষমতায়, আপনাদের মনে রাখতে হবে। তাহলে 14 দলের সমন্বয়ক যে কথাটি বলেন সেই কথাটি আমাদের ধরে নিতে হবে, ধরে না শুধু আইনগতভাবে সিদ্ধ যে তিনি সরকারের পক্ষে কথা বলছেন। তো সরকারের এনে তিনি কি বলেছেন যে যে কোনো রাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যা চলতেই পারে। কেন চলতে পারে? তার যুক্তিটা হলো যে এক ব্যক্তি যদি 1 লক্ষ লোকের মৃত্যুর কারণ হয় তাহলে তাকে হত্যা করা রাষ্ট্রের দায়িত্ব। তার মানে আমির হোসেন ধরেই নিচ্ছেন, এবং তিনি বলেছেন যে এদেরকে এইভাবে হত্যা না করলে মেয়েদের ধ্বংস হবে না, তথাকথিত মাদক যাবে না, এটার পথ হচ্ছে বিচার বহির্ভূত হত্যা করা। তার মানে 14 দলের যিনি প্রধান সমন্বয়ক তিনি পাবলিকলি ডয়চে ভেলের সাথে সাক্ষাৎকারে তিনি বলে দিলেন যে হ্যাঁ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এবং সেটা আওয়ামী লীগের নির্দেশ হচ্ছে, সরকারের নির্দেশ হচ্ছে। শেখ হাসিনা পার্লামেন্টে বললেন যা কিছু হচ্ছে তার কথা মতো হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যত বিচার বহির্ভূত হত্যা এই সরকারের আমলে হয়েছে, যত গুম হয়েছে এই সরকারের আমলে, সবগুলোর জন্য দায় দিতে হবে বর্তমান ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী এবং তার সমস্ত মন্ত্রীবর্গকে, এবং এর সঙ্গে আইজি, পুলিশ, আর্মির, সেনাবাহিনীর প্রধান, এরা তো আছেনই, এরা সকলে মিলে এদেরকে দায় নিতে হবে। এবং আজকে যেমন করে অং সান সুচির বিচার হচ্ছে আইসিসিতে, যদি ভিকটিমরা তাদের পক্ষে কাগজপত্র ঠিক রাখতে পারেন এবং আইসিসির কাছে তারা নালিশ করেন এই সরকারের বিরুদ্ধে, তাহলে আমি খুব আশাবাদী, আমি আস্থা পাচ্ছি যে এই সরকারেরও আইসিসিতে, আন্তর্জাতিক আদালতে মানবতা বিরোধী অপরাধের কারণে বিচার হওয়া সম্ভব। আমাদের আজকের নিউজটা এই জন্য গুরুত্বপূর্ণ যে একটি সংবাদপত্রে আজ পর্যন্ত এইভাবে সরাসরি কোথাও লেখা হয়নি। বাংলাদেশেও ঘুরিয়ে পেঁচিয়ে যখন মিডিয়াতে লেখে তখন ব্যক্তির উপরে দোষ চাপায়, যেমন আপনারা ব্যক্তি প্রদীপের উপরে দোষ চাপাচ্ছেন, বা ব্যক্তি তারেকের উপরে দোষ চাপাচ্ছেন, বা পুলিশের আইজি কি বলেন, আর্মি চিফ কি বলেন যে ব্যক্তির দায় সংগঠন নেবে না। এটা কিন্তু প্রচলিত বক্তব্য বাংলাদেশে যে ব্যক্তির দায় আমরা নেব না, কিন্তু ব্যাপারটা তা না, ব্যক্তির না। শেখ হাসিনা তার বক্তব্যের মাধ্যমে এবং আমির হোসেন আহমদ তার ইন্টারভিউর মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন এটা ব্যক্তির দায় না, এটা এই সরকারের দায়। সুতরাং এই সরকারের বিচার হতে হবে, এই সময়ের ব্যাপার মাত্র। অবশ্যই ইনশাআল্লাহ এই সরকারের বিচার সকল হত্যাকাণ্ডের গুমের বিচার হতে হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হতে হবে, যেমনটা আপনি বললেন না। এবং আপনার পত্রিকার আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, আমি আসলে গত 1 সপ্তাহ ধরে আপনার পত্রিকা স্ক্যান করছি যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। একটি হচ্ছে তিতাস গ্যাস। আপনি জানেন যে নারায়ণগঞ্জের ট্র্যাজেডিতে 33 জন মুসলিম মারা গেছে, আরো একজন বেড়েছে আজকে মৃত্যুর হার। কিন্তু মন্ত্রী এবং সচিবের হস্তক্ষেপে রিমান্ড ও আলটিমেটাম শেষ হওয়ার আগেই তিতাসের 8 কর্মকর্তা কর্মচারীকে জামিন দিয়ে দেওয়া হয়েছে, রিমান্ড শেষ হওয়ার আগেই। অর্থাৎ এই এক তুগলকি দেশ মানব ভাই, 33 জন 34 জন মানুষ মারা গেল, তিতাস তার দায় নিল না। আগে থেকে বলা হলো 50,000 টাকা চেয়েছিল তারা, বলা হচ্ছে মসজিদ অবৈধ। তো কি আপনার এই নিউজটা যদি আপনি একটু আমাদেরকে বিশ্লেষণ করেন। না, এই নিউজের দুটো অংশ আছে। একটা তো হচ্ছে যে আপনি যেটা বললেন অত্যন্ত মর্মান্তিক, যে 34 জন মুসলমান মারা গেছেন নামাজরত অবস্থায় একটি 90% মুসলমানের দেশে, এর থেকে মর্মান্তিক আর কি হতে পারে। এবং এটা এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দুর্ভাগ্যবশত বাংলাদেশে সেই ধরনের প্রতিবাদ আমি দেখতে পাইনি।
কেন পাইনি সেটার জন্য নানা লম্বা সময় দরকার, আলোচনা করা যেতে পারে। এবং এত বড় একটি অপরাধ সংগঠনের পরে দেখা যাচ্ছে যে তিতাস গাছের যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আপনি যেটা বললেন রিমান্ড চলাকালীন তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এখানে কোনো, আমি জানি না আপনি রিমান্ডে ছিলেন কিনা, আমি 39 দিন রিমান্ডে ছিলাম, 39 দিন রিমান্ডে ছিলাম, আপনি 5 দিন, আমি 39 দিন ছিলাম। এই ডিবি অফিসে ছিলাম, যে ডিবি অফিসের সামনে কালকে নূরের বউ কানতে কানতে বলেছে যে দয়া করে গুম করবেন না, সেই ডিবি অফিসে আমি 39 দিন রিমান্ডে ছিলাম। সেই ডিবি অফিসের সামনের রাস্তায় সারা রাত আমার মা এবং স্ত্রী ওই অন্ধকারের মধ্যে বসে থেকেছেন এবং মশা কামড় খেয়েছিল ওখানে বসে বসে, যাতে তারা তো জানতেন না যে আমার কি অবস্থা। তো এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তো আমি গেছি এই ডিবি অফিসে। তো সেই ডিবি অফিসে আমি যখন রিমান্ডে ছিলাম তখন আমার, আপনাদেরকে একটা ঘটনা বলি, আমার স্ত্রী তখন রিমান্ড বাতিলের আবেদন করলেন, জামিনের আবেদন না কিন্তু, এবং আবেদন করলেন হাইকোর্টে আবেদন করলেন যে ওনার রিমান্ডের কোনো যুক্তি নাই, কাজে রিমান্ড অনেকদিন হয়ে গেছে, রিমান্ড বাতিল করা। সেখানে সরকার পক্ষ বলল, এটা শুনলে খুব মজা পাবেন বাংলাদেশের আইনে, যে আমার স্ত্রী নাকি সংক্ষুব্ধ নন, মানে তিনি নাকি এই মামলা করার জন্য উপযুক্ত ব্যক্তি নন। আমি রিমান্ডে, আমার স্ত্রী যদি সংক্ষুব্ধ না হন, আমার মা যদি সংক্ষুব্ধ না হন, এবং তারা যদি মামলা করতে না পারেন, তো মামলা কে করবে? আমি করবো, জেলে থেকে মামলা করবো আমি সংক্ষুব্ধ। এই এই কথা বলে তারা বললো না, রিমান্ড শেষ হওয়ার আগে কোন রকম রিমান্ড বাতিল করা যাবে না, জামিনের প্রশ্ন আসে না। এবং আপনি বোধহয় জানেন যে রিমান্ড শেষ হওয়া পর্যন্ত উকিলরা যদি কোনো জামিনের আবেদন নিয়ে যায় কোর্টে, সেটা নিচের কোর্টেই হোক অথবা উপরের কোর্টেই হোক, আদালত কি বলে জানেন? যে রিমান্ড শেষ হয়ে আসবে, তাহলে রিমান্ডের মধ্যে আপনার জামিনের কোনো সুযোগই নেই। অথচ 34 জন মুসল্লি নির্মম ভাবে নিহত হলেন, সেটা অ্যাক্সিডেন্টালি নিহত হন, অন্যভাবে নিহত হন আমি জানি না, কিন্তু সেখানে একটা অভিযোগ উঠেছে। অভিযোগ কি? যে এখানে বেআইনি গ্যাস লাইন ছিল এবং এই গ্যাস লাইন থেকে গ্যাস লিক করছিল, এবং এই লিক সারানোর জন্য তিতাস গ্যাসকে বলা হয়েছে। বলা হওয়ার পরে তারা 50,000 টাকা ঘুষ চেয়েছিল, সেই ঘুষ দেওয়া হয়নি বলে এটা সারানো হয়নি, অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি আপনি অ্যাক্সিডেন্টই ধরেন, এটাকে 34 জন ব্যক্তি মারা গেছেন। আর আমি এটাকে অ্যাক্সিডেন্ট না বলে আমি বলবো যে এটা এক ধরনের হত্যাকাণ্ড। আপনি জানেন যে মার্ডার বাই নেগলিজেন্স, আমার কথাটা একটু খেয়াল করবেন, আমি বলছি মার্ডার বাই নেগলিজেন্স। তো এখানে তিতাস গ্যাস নেগলিজেন্স দেখিয়েছে এবং নেগলিজেন্সের কারণে 34 জন লোক মারা গেছে। সেক্ষেত্রে কিন্তু এখানে মার্ডার চার্জ আসে, মার্ডার বাই নেগলিজেন্সের একটা আইন আছে কিন্তু। তো সেক্ষেত্রে যাদেরকে আপনি রিমান্ডে নিয়ে গেলেন তাদের কাছ থেকে আপনি শুনলেন যে আসলে কি অভিযোগ সত্য যে তারা 50,000 টাকা ঘুষ চেয়েছিল? এটা কি সত্য যে ওখানে গ্যাস লিক হচ্ছিল এবং তারা এটা সারায়নি সময় মতো? এটা না করে আপনি একদিনও পার হয়নি, মন্ত্রী সচিব আগের দিন বলেছেন যে আমরা দায়িত্ব দিলাম তাদেরকে ছাড়ানো, পরের দিন আদালত ছেড়ে দিল। আদালত কার কথায় চলে? মন্ত্রী সচিবের কথায় চলে। তার মানে কথা হচ্ছে যে বিচার বিভাগ কিছু নেই, সবকিছুই অ্যাডমিনিস্ট্রেশনের হাতে আছে আর কি, মানে প্রশাসন দ্বারা পরিচালিত। তো এই অবস্থায় আমরা যদি এই সরকারের পরিবর্তন না করতে পারি, তাহলে এইভাবে মানুষ মরতেই থাকবে দেশে, এবং এইভাবে বিচারহীনতার সংস্কৃতি এই দেশে চলতেই থাকবে। আমরা কোথাও কোনো বিচার পাবো না। আমাদের আরেকটি সংবাদ আপনি গুরুত্ব দিয়ে করেছেন, কিন্তু বাংলাদেশের কোন পত্রিকায় আমি এই সংবাদটি পাইনি। সেটি হচ্ছে গণস্বাস্থ্যের ডাক্তার বিজন কুমার শীল, তিনি কাজের অনুমতি না থেকে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। কত দুর্ভাগ্যজনক একটি বিষয় আমাদের জন্য। গণস্বাস্থ্যের কিটের অনুমতি তো সরকার দিলেই না, ব্যবসায়িক চলবে সুবিধার জন্য। উপরন্তু বিজন কুমার শীল, যিনি স্বেচ্ছায় এসে এই কাজটি করছিলেন, যিনি সিঙ্গাপুর সিভিল সার্ভিসে কাজ করার জন্য বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরি নাগরিকত্ব গ্রহণ করেছেন, সেই ভদ্রলোককে যথাযথ সম্মানও দেখানো হলো না, তাকে কাজ করার সুযোগও দেওয়া হলো না। আমরা কোন দেশে আছি? এটাই, এটা আর একটা জিনিস বলার বিষয় আছে যে তাকে কি কারণে দেওয়া হলো না? বলা হলো যে তার কাজ করার অনুমতি নেই। অনুমতি কে দেয় জানেন? যেখানে একসময় আমি দায়িত্বপ্রাপ্ত ছিলাম, অনুমতি দেওয়ার প্রতিষ্ঠান হচ্ছে বিনিয়োগ বোর্ড। এখন বিনিয়োগ বোর্ড নেই, তার বিনিয়োগ বোর্ড মার্চ করে প্রাইভেটাইজেশন কমিশনের সাথে মার্চ করে একটা বানানো হয়েছে, একটা অফিস বানানো হয়েছে। তাদের দায়িত্ব হচ্ছে এই
ওয়ার্ক পারমিট দেয়, যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বলি। তো এই বিজন কুমার শীল, আমি দেখছিলাম আমার ভদ্রলোকের ক্যারিয়ার করছিলাম, যে অত্যন্ত উজ্জ্বল ক্যারিয়ারটা, এবং তিনি বাংলাদেশে একটা খুবই ভালো কাজ করছিলেন। তো সেই ব্যক্তিকে বিনিয়োগ বোর্ড চাইলে কিন্তু একদিনের মধ্যে এরকম ওয়ার্ক পারমিট দিতে পারতো। এবং আমার মনে আছে আমি যখন দায়িত্ব ছিলাম, আজ থেকে বহু বছর আগে, 2001 থেকে 2006, 5 বছর বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব ছিলাম, সেই সময় ওয়ার্ক পারমিটের জন্য যারা আসতো এবং সেটা যদি যুক্তিসঙ্গত হতো, তাহলে আমরা কিন্তু কেউ দল দেখি নাই, আওয়ামী লীগ দেখি নাই, বিএনপি দেখি নাই, আমরা কিন্তু প্রতিষ্ঠানটাকে দেখেছি যে প্রতিষ্ঠানের দরকার, আমরা ওয়ার্ক পারমিট দিয়ে দিয়েছি। আর আজকে এত বড় একটা মানে যেটাকে বলে মানব হিতকর কাজে উনি ব্যস্ত ছিলেন, সেই মানব হিতকর কাজ করবার জন্য ভদ্রলোককে অনুমতি দেওয়া হলো না। কিন্তু বাংলাদেশে ওয়ার্ক পারমিট ছাড়া কি পরিমাণ ভারতীয় কাজ করছে, এই সম্পর্কে কোনো হিসাব কি আপনাদের কাছে আছে? আমি কিছুদিন আগে একটা খবরে দেখেছিলাম যে 5 লাখের বেশি, মোর দ্যান 5 লাখ ভারতীয় ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করছেন বাংলাদেশে বেআইনি, এবং তারা বাংলাদেশের সব জায়গায় আছেন, গার্মেন্টসে আছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছেন, অন্যান্য প্রতিষ্ঠানে আছেন, এবং তারা বেআইনি ভাবে তাদের বেতন নিচ্ছেন কি করে? তাদের তো ওয়ার্ক পারমিট নাই, তারা হুন্ডি করে বেতন নিচ্ছেন, তার মানে মানি লন্ডারিং করে তারা টাকা নিয়ে যাচ্ছেন। আর এছাড়া লিগালি ইন্ডিয়া থেকে আমার মনে হয় আরো 5 লাখ যাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবার জন্য। তাহলে এক ইন্ডিয়া থেকে যদি 10 লাখের উপরে লোক বাংলাদেশে কাজ করতে পারে, আর হসপিটালে, গণস্বাস্থ্য কেন্দ্রে এত ভালো কাজ করছিলেন ভদ্রলোক, তাকে একটা ওয়ার্ক পারমিট এই সরকার দেয়নি। না দেওয়ার তো একটি কারণ, না দেওয়ার কারণ হচ্ছে যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে এই সরকার মনে করে যে তিনি বিরোধী দলের লোক, কাজে তাকে হয়রানি করাটা এই সরকার তার কর্তব্য বলে মনে করে। আপনি জানেন জাফরুল্লাহ সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, তার তার প্রতিষ্ঠানে আক্রমণ চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, তার জন্য কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি, উল্টো জাফরুল্লাহ চৌধুরী নামে মামলা হয়েছে। তো কাজেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় আপনি যদি ফ্যাসিস্ট, দুটো পথ আছে, একটা হচ্ছে যে আপনি ফ্যাসিস্ট শাসকের কাছে সারেন্ডার করবেন, সেটা ফ্যাসিস্ট শাসক চায়, যেটা বাংলাদেশে চায়, যেটা হিটলারের ক্ষেত্রে হয়েছিল জার্মানিতে, যে তার কাছে সবাই সারেন্ডার করেছিল। তো শেখ হাসিনা চান যে তার কাছে সবাই সারেন্ডার করবে এবং তিনি সবাইকে দয়া ভিক্ষা করবেন, এটা হলো তার ইচ্ছা। আর দ্বিতীয় পথ হচ্ছে বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা। তো যতদিন না এই ধরনের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারছি, ততদিন পর্যন্ত ডক্টর বিজয়ের মতো ভালো লোকেরা কাজ করার সুযোগ পাবেন না, জালিয়াতরা কাজ করার সুযোগ পাবেন বাংলাদেশে। এটাই আমাদের ভাগ্য বলে মেনে নিতে হবে, যদি না আমরা এই হাটহাজারির মতো, এই নুরের মতো রাস্তায় নেমে আমরা একটা বিপ্লবের পরিস্থিতি তৈরি করতে পারি। বাংলা নিউজ 24 এর একটা সংবাদ, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে আমাদের বিজিবি এবং বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং বৈঠকের পরে বিজেপি মহাপরিচালক জেনারেল সাফিউল ইসলাম বলেছেন যে হত্যাকাণ্ড নিয়ে, সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে, যে বেশিরভাগ ঘটনাই রাতে ঘটে, সন্ত্রাসী কার্যক্রমের জন্য কেউ বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করলে এই ধরনের ঘটনা ঘটে। এবং বিএসএফ এর প্রধান রাকেশ আস্তানাও একই সুরে কথা বলেছেন, অর্থাৎ সীমান্তে যারা মারা যাচ্ছে সবাই সন্ত্রাসী। এ ব্যাপারে আমি আপনি বিশদ আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্যের সঙ্গে, আমি এটা শুনেছি। কাজে পিনাকি যে কথাগুলো বলেছে আমি তার পুনরাবৃত্তি করবো না, আমি এ ব্যাপারে শুধু দুটো অন্য কথা বলবো যেটা পিনাকি বলেনি। তার মধ্যে একটা আমি বলি আপনাকে, আপনার মনে আছে যে একটা কিশোরী কন্যা, তাকে গুলি করে ঝুলিয়ে রাখা হয়েছিল কাঁটাতারের বেড়াতে, তার নাম ছিল ফেলানি, এবং ফেলানি একটা 14 বছরের কিশোরী ছিল, এবং সে ভারতে বেড়াতে গেছিল এবং সে বাংলাদেশে ফিরছিল, কারণ তার বিয়ে ঠিক হয়েছিল। আমি জানি ওই জন্য যে আমি ফেলানির বাবাকে নিয়ে এসেছিলাম ঢাকায়, এনে তাকে কিছু সহায়তা করার চেষ্টা করেছিলাম, এবং তার ব্যাপারে বিশদ আমি নিউজ করেছিলাম, আমার দেশে অনেকগুলো নিউজ হয়েছিল, সিরিয়াস নিউজ হয়েছিল। তো আপনি কি বলবেন যে একটা 14 বছরের কিশোরী কন্যা সে সন্ত্রাসী ছিল? যে আমরা যেটা শিরোনাম দিয়েছিলাম যে ওখানে ফেলানি ঝুলছে না কাঁটাতারে, ওটাতে বাংলাদেশ ঝুলছে।
তো বাংলাদেশের লাশ ঝুলছিল সেদিন কাঁটাতারের বেড়াতে, এবং তারপরে কতটা নির্লজ্জ হলে বিজেপি প্রধান বিএসএফ এর প্রধানের সাথে সুরে সুর মিলিয়ে বলতে পারেন যে ওখানে সব ক্রিমিনাল হয়ে যাচ্ছে। এটা গেল এক। দ্বিতীয় যে কথাটি আমি আপনাকে বলবো, যে পৃথিবীতে যত সীমান্ত আছে, যত সীমান্ত, খেয়াল করুন আমি কি বলছি, তার মধ্যে একমাত্র ইসরায়েল এবং প্যালেস্টাইনি সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তের তুলনায় বেশি মানুষকে হত্যা করা হয়। তো ইসরায়েল এবং প্যালেস্টাইনের ব্যাপারটা তো আপনারা জানেন যে ইসরায়েল একটা দখলদার শক্তি, তারা জোর করে দখল করে রেখেছে 1948 সাল থেকে, এবং সেখানে তারা প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চালাচ্ছে প্যালেস্টাইনিদের উপরে এবং গুলি করে হত্যা করছে। তো বাংলাদেশ না, হাসিনা সবসময় বলে, শেখ হাসিনা বলেন যে আমাদের বন্ধু রাষ্ট্র, তো বন্ধু রাষ্ট্রের বর্ডারে এই পরিমাণ হত্যাকাণ্ড বন্ধু রাষ্ট্র কিভাবে করতে পারে? তো এই ইস্যুতে আপনাদেরকে আরেকটা পুরনো কথা আমি বলতে চাই, যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। সেটা হলো আমার দেশ তখন চলছে, আমি বাংলাদেশে, সেই সময় একই ধরনের বক্তব্য দিয়েছিলেন যে কেন ভারতীয় গরু খেতে হবে, ভারতীয় গরু খাওয়ার জন্যই তো এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে, এটা ছিল বক্তব্য। এবং বিজেপি প্রধান কে ছিল জানেন তখন? আপনাদের নামটা বললে চিনতে পারবেন, তিনি ছিলেন মেজর জেনারেল মনিরুল ইসলাম। তো মেজর জেনারেল মনিরুল ইসলাম এই ধরনের একটা কথা বললেন যে আমরা ভারতীয় গরু খাই, এই জন্য আমাদেরকে মারে, অর্থাৎ এটা যুক্তিসঙ্গত। এই মনিরুল ইসলামের পুরো পরিবার কিন্তু সরকারের দালাল। মনিরুল ইসলামের এক ভাই তো বোধ হয় এখন এমপি, সম্ভবত তিনি এমপি কি ঢাকার মেয়রই তো বোধ হয় উনি, ওনার ভাই, আমি খুব শিওর না, কিন্তু আমি শুনেছিলাম কোথাও যে ঢাকার মেয়র আতিকুল ইসলাম, তিনি মনিরুল ইসলামের ভাই, আমি শুনেছি, যদি সত্য হয়ে থাকে। তো তারা পুরো পরিবার হচ্ছে আওয়ামী পরিবার এবং ভারতীয় দালাল, সোজা কথায়। তো যখন আমরা তাকে বললাম তাহলে আপনি বলতে চাচ্ছেন বিজেপি প্রধান হিসেবে যে এই যে লোকগুলোকে মারছে ইন্ডিয়া গুলি করে, এটাতে আপনার কোনো দায় নাই এবং আপনার কোনো, আপনি এদেরকে রক্ষা করতে চান না, বরং আপনি ভারতের পক্ষে কথা বলছেন, তখন তিনি একটু অসন্তুষ্ট হয়ে ফোন রেখে দিয়েছিলেন। তো পরের দিন আমরা যখন এটা নিউজ করলাম এবং তার বক্তব্য দিয়ে দিলাম, তারপরে তিনি খুবই অসন্তুষ্ট হয়ে আমাদের একজন শীর্ষ সাংবাদিক, তার নাম ছিল জাহেদ চৌধুরী, জাহেদ চৌধুরীকে ফোন করেছিলেন। হ্যাঁ, আমি আপনাকে একটা কথার কথা বলেছি আর আপনারা এটা ছাপিয়ে দিলেন যে ভারতীয় গরু খাওয়ার জন্য আমাদেরকে গুলি করে মারছে। আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই ভারত পোষণের যে সংস্কৃতি শুরু হয়েছে, সেটা সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে গেছে, সেটা বিজেপির মধ্যে ছড়িয়ে গেছে, এবং ছড়িয়ে যাওয়ার কারণেই সাফিনের মতো লোক এই ধরনের কথা বলতে পারে। সাফিনের সম্পর্কে যেটা বললাম যে পিনাকি অনেক কিছু বলেছে, তাকে সবাই ক্যাসিনো সাফিন হিসেবে জানে। তার সঙ্গে ওই যে একজন সাহেব বোধহয় নাম, তার ছবিতে বিভিন্ন জায়গায় বোধহয় প্রকাশিত হয়েছে তার সঙ্গে। তো সুতরাং এরা যে ভারতীয়দের পক্ষে বলবে এতে কোনো সন্দেহ নেই। সবথেকে অবাক লাগে যে যাদের কথা তিনি অপরাধী হিসেবে সাব্যস্ত করে যাদের হত্যাকাণ্ডকে তিনি জায়েজ করছেন, তাদেরই ট্যাক্সের পয়সায় কিন্তু তার বেতন দেওয়া হয়। তিনি যে ঠাটবাট, তার যে জৌলুস, এই যে জেনারেল সাহেবদের যে জৌলুস, এই জৌলুসের টাকা যোগান দেয় আমরা যারা ট্যাক্স পেয়ার বাংলাদেশের, তারা যোগান দেয়। আর এরা স্বার্থ রক্ষা করছে, ভারতীয় আগ্রাসী বাহিনীর স্বার্থ রক্ষা করছে। এদের আসলে কোনো বাংলাদেশের জনগণের প্রতি কোনো ভালোবাসা নেই এবং দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই। সবচেয়ে দুর্ভাগ্যের কথা হচ্ছে যে সেনাবাহিনীর কাজ হচ্ছে একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তো যখন, এবং সার্বভৌমত্ব রক্ষা করার আপনি তো বুঝবেন কোন, যে ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা কি? ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারতের ক্ষেত্রে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আপনার ক্ষেত্রে বিজিবি। তো আপনার বিজিবি প্রধান যখন বর্ডারের মানে পার্শ্ববর্তী রাষ্ট্রের পক্ষে কথা বলে, তখন এটা মাথার মধ্যে আমার প্রশ্ন জাগে, তাহলে কি বিজিবি রাখার আদৌ কোনো দরকার আছে? তাহলে বিজিবি রাখার কোনো দরকার নেই। তিনি যদি এটাই বলেন, এবং আপনি যদি তাদের যৌথ বিবৃতি দেখে রাখেন, পুরো যৌথ বিবৃতিতে সম্পূর্ণ দোষাপনা হয়েছে বাংলাদেশের জনগণের। অথচ তারা যে লাইভ গুলি করছে, এবং কিছুদিন পর শুনবেন না আমরা বলে দিয়েছি আর কখনো লাইভ অস্ত্র, লাইভ বুলেট যেটাকে বলে, সেটা ব্যবহার করা হবে না, কিন্তু হত্যাকাণ্ডের মতোই চলছে। এবং এই সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণেই আজকে আমাদের এই অবস্থা হয়েছে। এমন অবস্থায় অবদান হয়েছে যে সাফিনের মতো লোক এভাবে প্রকাশ্যে
হত্যার বাংলাদেশি জনগণের হত্যার পক্ষে সাফাই গাইতে পারে? আসলে আপনি কি বলবেন, বাংলাদেশের অবস্থা যদি চিন্তা করেন, কারা মানে এই ধরনের বাহিনীর দায়িত্বে আছে? আপনি সেনাবাহিনীর প্রধানকে দেখুন না, সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের প্রতিটি লোক জানে যে তার পুরো পরিবার একটি সন্ত্রাসী পরিবার, এবং সেই সন্ত্রাসী পরিবারের তার যে ভাই জোসেফ, তাকে তো আমি জেলখানায় দেখেছি বছরের পর বছর, যেহেতু আমি 5 বছর জেলে ছিলাম, তাকে আমি জেলখানায় দেখেছি। এবং আপনি তো জেলে ছিলেন, জেলে একটা টপ 10 বলে একটা ব্যাপার আছে, টপ 10 বলে একটা লিস্ট থাকে যে এদেরকে কোনোভাবে ছাড়া যাবে না, টপ 10। এই টপ 10 মধ্যে তো সেনাবাহিনী প্রধানের ভাই ছিলেন, এবং শুধু এক ভাই না, তার অন্যান্য ভাইয়েরাও এই সন্ত্রাসের সাথে জড়িত ছিল। তো বাংলাদেশে এই বর্তমান সরকার ছাড়া অন্য কোন সরকারের আমলে এরকম পরিবারের কেউ সেনাবাহিনী প্রধান হতে পারতো না। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে এই পরিবার থেকে এসে আজিজ সাহেব আর্মি চিফ হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, জেনারেল হয়েছেন, ফুল জেনারেল, এখন তো আর্মি চিফ ফুল জেনারেল, জেনারেল হয়েছেন। একই অবস্থা তো পুলিশ চিফেরও, বেনজির আহমেদের, তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে, তার দুর্নীতির অভিযোগ আছে, এবং আরো নানা ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে। কিন্তু তিনি বহাল তবিয়তে আইজিপি হিসেবে আছেন, এবং খেয়াল করবেন যে কিছুদিন পর পর তিনি জনগণকে জ্ঞান দেন, বাংলাদেশের জনগণকে তিনি জ্ঞান বিতরণ করেন। আবার এটা আবার মাঝে মাঝে বলে দেন যে বাংলাদেশে ইসলামের পক্ষে কোনো বিক্ষোভ করা যাবে না, ভারতের কাশ্মীরে মুসলমানদের অত্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এগুলো আমাদেরকে পুলিশের আইজির কাছ থেকে শুনতে হয়। তো কাজেই সব মিলে আসলে পচন ধরে গেছে সর্বত্র। এই সর্বত্র পচন থেকে বাঁচতে হলে আপনাকে আসল জায়গায় হাত দিতে হবে, অর্থাৎ সরকারের গোড়া কাটতে হবে। সরকারের গোড়া না কাটলে আপনি এই পচন, কারণ মাথায় পচন ধরে গেছে, তো মাথায় পচন ধরলে আপনি শরীর তো আপনি বাঁচাতে পারবেন না, কারণ পচন এখন সর্বত্র। এবং একমাত্র উপায় একেবারে সার্জারি করে আবার নতুন করে বাংলাদেশ তৈরি শুরু করা, এছাড়া আর কোনো রাস্তা নেই। আমরা শেষ দিকে, আমরা অনেকক্ষণ কথা বলছি, এই শেষ দিকে আপনার পত্রিকা আরেকটি সংবাদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম জিয়াকে একরকম হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। পাশাপাশি আপনি আরেকটি সংবাদ করেছেন দুদিন আগে যে বিএনপির আগানো পিছানোর রাজনীতি। এই যে হাউস অ্যারেস্টের বিষয়টি যে বিএনপি মহাসচিব বললেন অবশেষে, কিভাবে ব্যাখ্যা করে? এত সময় লাগলো ওনার বলতে? এটা প্রথম কথা হলো, উনি বলেছেন একরকম হাউস অ্যারেস্ট করে রেখেছে, এটা আমি বুঝি না। বেগম জিয়া আমার হিসাবে উনি হাউস অ্যারেস্টে আছেন। আর দ্বিতীয়, এই বিষয়টি বুঝতে ওনাদের এত সময় লাগলো, এতদিন তো আমরা বলেননি যে বেগম জিয়া মানে উনি এখন আর বলতেন। তো আর আগামী পিছনের রাজনীতি আমি যেটা বলেছি, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির রাজনীতি খুবই কনফিউজিং রাজনীতি। আপনি যদি গত নির্বাচন থেকে যদি দেখেন, 2018 সালের নির্বাচনে বিএনপি কি বললো, তারা নির্বাচনে গেল, আচ্ছা আমরা ছেড়ে দিলাম নির্বাচনে গেল, যদি আমি অনেক আগে 1 বছর আগে বলেছিলাম নির্বাচনে যে এটা একটা তামাশা নির্বাচন হবে, এই নির্বাচনে গিয়ে কোনো লাভ নেই। তো ঠিক আছে, বিএনপি তার মতো করে নির্বাচনে গেছে, আমরা বাইরে থেকে যে যা বলি সেটা বিএনপি শুনতে হবে এমন কোনো কথা নেই। তো নির্বাচনে যাওয়ার পরে দেখা গেল যে নিশিরাতের ডাকাতি হয়েছে, মানে আগের রাতে নির্বাচন শেষ হয়ে গেছে। তো নির্বাচন শেষ হওয়ার পরে বিএনপি কি বললো যে আমরা এই সংসদে যাব না, 1 নম্বর। আর 2 নম্বর, বর্তমান সরকার এবং বর্তমান ইলেকশন কমিশনের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। এবং দেখা গেল প্রথম উপনির্বাচন যেটা হলো আশরাফুল ইসলাম সাহেব মারা যাওয়ার পরে, সেই নির্বাচনে বিএনপি গেল। তার কিছুদিন না যেতেই আমরা দেখলাম যে বিএনপি সংসদেও গেল, আবার মহিলা যে একটা কোটার একটা সিট আছে ওটাও নিল, এবং পরবর্তী সময় একবার নির্বাচন করছে, একবার করছে না। কদিন আগে জুলাই মাসে যখন উপনির্বাচন হলো সম্ভবত যশোরে, তখন বিএনপির মহাসচিব বললেন যে এখন দেশে করোনা চলছে, বন্যা পরিস্থিতি, এই সময় আমাদের নির্বাচনে যাওয়া ঠিক না, তো এই জন্য আমরা নির্বাচনে যাবো না, যদি আমরা আগে গেছি। তো জুলাই মাসে আজকে পার্থক্য করতে কোনো 2 মাস হয়েছে, তাই না? এখন কি করোনা কি বাংলাদেশে নেই? বাংলাদেশে কি পরিমাণ লোক, আজকেও কতজন লোক মারা গেছে, কতজন লোক আজকে আক্রান্ত হয়েছে। এবং আমরা তো সবাই জানি যে বাংলাদেশ সরকার ইচ্ছাকৃত ভাবে করোনার আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা কমিয়ে দেখায়, এবং এই কমিয়ে দেখানো আজকের থেকে না, এটা শুরু হয়েছে মার্চ মাস থেকে। কারণ সেই সময় শেখ হাসিনা মুজিব বর্ষ তারা নিয়ে ব্যস্ত ছিলেন, এবং তিনি মনে করেছিলেন যদি করোনার কথা স্বীকার করেন তাহলে তার পিতার নামে উনি বর্ষ পালন করতে পারবেন না, এবং মুজিবের মূর্তি পূজা করা যাবে না বাংলাদেশে। এই কারণে তিনি তখন স্বীকার করেননি।
এখনো বাংলাদেশের ফিগার স্ট্যাটিস্টিক্স কেউ বিশ্বাস করে না। তো সেই অবস্থার মধ্যে দেখলাম আমি যে বিএনপি এখন আবার নির্বাচনে যাবে। তো 2 মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি কি নর্মাল হয়ে গেছে? এবং আরো দুর্ভাগ্যজনক আপনি দেখুন যে বিএনপি গত 2 বছরে বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে তার মুক্তির জন্য কোনো আন্দোলনই করতে পারেনি। আন্দোলনের নামে যেগুলো করেছে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা বা প্রেস ক্লাবের ঘরের ভিতরে বক্তৃতা দেওয়া, সেগুলো আন্দোলনের নামে এক ধরনের তামাশা বলে আমি মনে করি। এগুলো তো আন্দোলনকে বলে না, তো সেগুলো কিছুই করতে পারেনি। তো এই অবস্থার মধ্যে এরা এখন আবার নির্বাচনে যে এই সরকারকে একরকমের বৈধতা দিয়ে চলেছে। তো সেই কারণে আমি মনে করি যে ওই যে আগামী পিছনে যেটা বলেছি আমরা, যে এক পা যাচ্ছে একটা পিছাচ্ছে। আরো দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা কিন্তু মহাসচিবের মতামত পেতে চেয়েছিলাম এবং আমাদের লন্ডন অফিস থেকে তাকে ফোন করা হয়েছে, তাকে মেসেজ পাঠানো হয়েছে, তিনি সেগুলোর কোনো জবাব দেওয়ার প্রয়োজন করেননি। তো এটা অনেকেই মনে করে যে এই যে একটি সিদ্ধান্তহীনতার বিষয় আছে বা সাহস করে বিএনপি বর্তমানে বাংলাদেশে যারা নেতৃত্ব আছেন তারা কোনো কারণে যেন গা ঝাড়া দিয়ে উঠতে পারছেন না, তারা সাহস করে সামনে এগোতে পারছেন না, মানুষ কিন্তু খুব বিক্ষুব্ধ। একটি বিষয় কয়েকদিন আগে আমাদের এক দর্শক এই বিষয় দিয়ে আমার সঙ্গে শেয়ার করেছিলেন, জানতে চেয়েছিলেন, আমি আপনার কাছে জানতে চাই, ধরুন বিএনপি ক্ষমতায়, শেখ হাসিনা এরকম হাউস অ্যারেস্ট আছেন, তাহলে কি হবে সিনারিওটা? গুলশানের সামনের সিনারিওটা কি দাঁড়াবে? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। এটা কদিন আগে এই যে বাই ইলেকশনের কথা বলছিলাম, এটা নমিনেশন দিয়ে বিএনপি চেয়ারপারসনের যে অফিস গুলশানে, সেই অফিসের সামনে বিএনপির 2 প্রার্থী দলের মধ্যে মারামারি হয়েছে এবং মারামারি হয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। তো যেখানে তারা মারামারি করছেন নমিনেশনের জন্য, দুর্ভাগ্যটা কোথায় দেখুন, সেখান থেকে বেগম খালেদা জিয়া বাড়ির যে দূরত্ব, সেটা হেঁটে গেলে খুব বেশি হলে 2 মিনিট লাগার কথা। মানে খালেদা জিয়ার বাসা এবং তার অফিস 2 মিনিট 3 মিনিটের ব্যবধানে হাঁটাপথে। আজ পর্যন্ত আপনারা কি শুনেছেন যে বিএনপির একজন কর্মী তার বাড়ির সামনে গিয়ে তাকে যে গৃহবন্দী করে রেখেছে অন্যায় ভাবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন? এই এই দুর্ভাগ্য, এই দলটির দুর্ভাগ্য এখানে। আজকে যদি উল্টো হতো এবং আজকে যদি বলেন বেগম খালেদা জিয়া না থেকে গুলশানের বাড়িতে শেখ হাসিনা থাকতেন এবং শেখ হাসিনার অফিস গুলশানে অত কাছে থাকতো তার বাসার, তাহলে দেখতেন কর্মীরা সব গিয়ে ওই বাড়ি ঘেরাও করছে। তো এই ব্যর্থতা কাদের আমি জানি না, এই ব্যর্থতা কি ব্যক্তিত্বের নাকি এই ব্যর্থতা কর্মীদেরও? এটা নিয়ে একটু সেলফ সার্চিং এর ব্যাপার আছে বোধহয়। আমার মনে হয় তাদের দলের মধ্যে এ নিয়ে একটু আলোচনা করা উচিত যে কেন আমরা নমিনেশনের জন্য এত লালায়িত হচ্ছে। আমার কি মজার কাণ্ড দেখুন, এই নমিনেশন নিয়ে লাভটাই দেখি। এই নির্বাচন হবে, এই নির্বাচনে কি যিনি নমিনেশন পাবেন তিনি জিততে পারবেন না, কিন্তু তারপরে নমিনেশন পাওয়ার জন্য তিনি তার ভাইয়ের মাথা ফাটিয়ে দিচ্ছেন। ভাই তো, কারণ আরেকজন কর্মীরই তো মাথা ফাটাচ্ছেন, তাহলে নিজের ভাইয়ের মাথা ফাটাচ্ছেন নমিনেশনের জন্য, অথচ দল বেঁধে তারা বললেন না যে ঠিক আছে আমরা নমিনেশনের জন্য না থেকে আমরা একটু দলের চেয়ারপারসন গৃহবন্দী আছেন, আমরা সবাই মিলে সেখানে একবার যাই না মিছিল করে। এই চেষ্টাটাও তো করেননি। এটা কি আমি বাংলাদেশে থাকার সময় থেকেই দেখছি যে ধরুন মিছিল করার জন্য অনুমতি নেয়, অনুমতি না দিলে আচ্ছা ঠিক আছে মনে হয় হাত ছেড়ে বাঁচলাম যে মিছিলটা করতে হইলো না, মহাসমাবেশের জন্য অনুমতি, আচ্ছা না দিলে আচ্ছা ঠিক আছে বাঁচলাম যে মহাসমাবেশ করতে হবে না। এই যে অনুমতি নিয়ে রাজনীতি করার যে সংস্কৃতি, মানে বিএনপি যেভাবে মেনে নিয়েছে বা অন্যান্য দল যেভাবে মেনে নিয়েছে, আওয়ামী লীগ যেভাবে চাপিয়ে দিয়েছে, আমার মনে হয় যে সবকিছুতে এখন সবাই অনুমতির জন্য বসে থাকে। ঠিকই বলেছেন। আর এখানে দুর্ভাগ্যটা কোথায় জানেন, বিএনপির নেতাদের মুখে আমি একটা কথা প্রায়ই শুনি, তারা খুব গর্ব করে বলেন এই কথাটা, খুবই অবাক হবেন শুনলে। তারা বলেন যে বিএনপি কোনো বিপ্লব দল না, আমরা একটি গণতান্ত্রিক দল, এবং তার সাথে আবার একটি শব্দ, কিছু ইংরেজি শব্দ তারা ব্যবহার করেন, মডারেট লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা মডারেট লিবারেল, তো মডারেট আবার লিবারেল এই ধরনের কথা আমরা বলেন, এবং বিএনপি এই বিপ্লব করা বিএনপি হবে না। অথচ বিএনপির প্রতিষ্ঠাতা যিনি শেখ জিয়া, তিনি ক্ষমতায় এসেছিলেন কি মডারেট লিবারেল ডেমোক্রেসি দিয়ে না বিপ্লবের মাধ্যমে? 7 নভেম্বরের যদি সিপাহী জনতার বিপ্লব না হতো তাহলে কি
বাংলাদেশে আমরা জিয়াউর রহমানকে ক্ষমতায় দেখতে পেতাম, তাহলে জিয়াউর রহমান বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছেন এবং বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি দল তৈরি করেছেন। আজকে সেই দলের সিনিয়র লিডাররা যখন বলে যে বিএনপি কোনো বিপ্লবী দল না, এই